Dear students, welcome to our today's class, online class. I am Kamran Jaman with you. Our today's class is English first period of class 6. I hope and think that you all are fine and going well with your studies. However, our today's topic is answering questions, that is question and answer. Here we have written questions. This is here you are look at these questions A to E, that is 5 questions, and another 5 questions. Your fixed book is Advanced Learners Communicative English Grammar and Composition, and we are discussing model 11 and model 10. These two models, and our today's discussion is about answering questions. We have written questions. You can see here. You have your books. You have to follow your books. You should open your book and you will get the questions. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই থেকে প্রথমে প্যাসেজটি ভালো করে পড়ে নিবে। কোশ্চেন অ্যান্সার করার আগে ভালো করে প্রদত্ত প্যাসেজটি একবার, দুইবার, প্রয়োজনে 3 বার এভাবে বারবার পড়ে নিবে এবং বোঝার চেষ্টা করবে যে প্যাসেজের বক্তব্যটি কি। বক্তব্যটি বুঝে নেওয়ার পর কোশ্চেন অ্যান্সার সলভ করার চেষ্টা করবে। ওকে, তো তোমরা দেখছো যে আমরা 5টি কোশ্চেন এখানে লিখে ফেলেছি। প্রদত্ত প্যাসেজ এখানে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, ছোট করে লিখেছি কারণ 10টি কোশ্চেন লেখার জন্য পর্যাপ্ত জায়গা আমাদের ছিল না। 5টি কোশ্চেন এখানে লিখেছি, তোমরা দেখো। আমি পড়ে শোনাইলে তোমরা এটা বুঝতে পারবে, অথবা বই থেকেও মিলিয়ে নিতে পারবে। তো আমাদের যে মূল বক্তব্য সেটা হচ্ছে প্যাসেজটি ভালো করে পড়ে নিয়ে কি বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে এবং সংশ্লিষ্ট কোশ্চেনের অ্যান্সার করার সময় খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে কোশ্চেনটিতে ঠিক কোন অ্যান্সারটি চাচ্ছে। এখানে দেখো, হুইচ মান্থ ইজ আনফরগেটেবল ফর দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জন্য কোন মাসটি, হুইচ মান্থ, কোন মাসটি, নির্দিষ্ট একটি মাস আছে যে মাসটি আনফরগেটেবল। তোমরা পুরো প্যাসেজটি পড়লে বুঝতে পারবে যে এখানে মার্চ মাসের কথা বলা হয়েছে। মার্চ মাসে এই মাসটি হচ্ছে আমাদের মহান স্বাধীনতার মাস। We achieved independence in this month in the year of 1971. তোমরা জানো 1971 মার্চ মাসে আমাদের এই মহান স্বাধীনতা অর্জিত হয়েছিল। তো এখানে সেই মাসটির কথা কোশ্চেন থেকে প্যাসেজ থেকে তোমরা জানতে পারবে। তাহলে আমরা এখানে অ্যানসারটি এইভাবে করব, হুইচ মান্থ। এই জায়গাতে আমরা লিখব মার্চ। বাকিটুকু
কোশ্চেন থেকেই তোমরা লিখে ফেলতে পারবে। তাহলে পুরো অ্যানসারটি কি দাঁড়াচ্ছে? মার্চ ইজ আনফরগেটেবল ফর দ্য পিপল অফ বাংলাদেশ। আবার বলছি, মার্চ ইজ আনফরগেটেবল ফর দ্য পিপল অফ বাংলাদেশ। খুবই সিম্পল, তোমরা নিজেরাও একটু ট্রাই করলে এটা ঠিকভাবে আনসার করতে পারবে। এরপরে কোশ্চেন নাম্বার বি। তোমাদের যদি দেখতে অসুবিধা হয় আমি পড়ে শোনাচ্ছি, অথবা তোমরা বইয়েও মিলিয়ে নিতে পারবে। হু ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ? হু ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ? তো প্যাসেজের একটুখানি নিচের অংশে আসলে তোমরা দেখতে পারবে যে সেখানে বলা হয়েছে আমাদের মহান স্বাধীনতার সাথে একজন মহান নেতার নাম জড়িত, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এখানে হু, এটি যারা কোশ্চেনে জানতে চাওয়া হচ্ছে কোন সেই ব্যক্তি যিনি ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তাহলে আমরা সেই সংশ্লিষ্ট নামটি বললেই বা লিখলেই অ্যান্সারটি করে ফেলতে পারবো। তাহলে কি দাঁড়াচ্ছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাকিটুকু ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ লিখে ফুল স্টপ দেবে। কোশ্চেনের অ্যান্সার শেষে তোমরা ফুল স্টপ দেবে। Now come to question number 3, that is number C. When did he declare the independence of Bangladesh? When, that is a fixed time, একটা নির্দিষ্ট সময়ের কথা এখানে জানতে চাওয়া হচ্ছে যে ঠিক কোন সময়টিতে মহান এই স্বাধীনতার ঘোষণাটি দেওয়া হয়েছিল। তাহলে আমরা কি লিখব? তোমরা প্যাসেজের থেকে এটা পড়লে বুঝতে পারবে যে সেখানে বলা হয়েছে ইন দ্য আর্লি আওয়ার্স অফ 26th মার্চ, অর্থাৎ 26শে মার্চের যে মহান স্বাধীনতা, সেই দিনটির প্রথম অংশে বা প্রথম দিকের যে সময়, দিন শুরুর যে সময়, সেই সময়ে একেবারে প্রথম দিকে স্বাধীনতাটি ঘোষণা করা হয়েছে। ইন দ্য আর্লি আওয়ার্স অফ 26th মার্চ হি ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। ওকে, তারপর চলে আসো কোশ্চেন নাম্বার ডি তে। কোশ্চেন নাম্বার ডি আমি পড়ে শোনাচ্ছি, দেখো। হোয়াই ইজ মার্চ a month of pride? Why is March a month of pride? কোশ্চেনের অর্থটি কি হচ্ছে? অর্থ হচ্ছে যে এই যে মার্চ মাস, এটা আমাদের গর্ব অহংকারের মাস। মান্থ, এ মান্থ অফ প্রাইড। তো সেটা কেন হয়? সেটা কেন? Why is that a case of pride? এটা গর্ব অহংকারের বিষয় কেন? তো কারণ জানতে চাওয়া হচ্ছে। কারণটা তোমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে আমরা এখানে মহান যে স্বাধীনতা, গ্রেট ইন্ডিপেন্ডেন্স, নোবেল ইন্ডিপেন্ডেন্স, এটি কিন্তু আমরা এই মাসটিতেই পেয়েছি। তো কথাগুলো ঘুরে ফিরে আসছে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে মান্থ, হোয়াই ইজ মার্চ। তাহলে মার্চ থেকে আমরা শুরু করি। মার্চ ইজ এ মান্থ অফ প্রাইড। এখানে হোয়াই যেহেতু আছে, যেহেতু কোশ্চেনে হোয়াই আছে, এই জন্য আমরা বিকজ ব্যবহার করব। তাহলে এটি একটি কারণ নির্ণয়ের ব্যাপার, এর পিছনে একটি কারণ রয়েছে। তো হয় যুক্ত বাক্যের অ্যান্সার করতে গেলে আমরা বিকজ ব্যবহার করি অনেক সময়, তোমরা করবে। তাহলে পুরো অ্যান্সারটি কিভাবে লিখবো আমরা? মার্চ ইজ এ মান্থ অফ প্রাইড বিকজ উই অ্যাচিভড আওয়ার
great independence in this month. ঠিক আছে, এই মাসটিতে আমরা আমাদের মহান স্বাধীনতা পেয়েছি বা অর্জন করেছি, এই জন্য এই মাসটি আমাদের কাছে গর্ব অহংকারের বিষয়। ওকে, তারপরে খেয়াল করো কোশ্চেন নাম্বার ই। কোশ্চেন নাম্বার ই তে বলা হচ্ছে হুইচ ডে ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা এতক্ষণ বারবার একটি তারিখের কথা আসছিল, খেয়াল করেছো যে সেটি হচ্ছে 26 মার্চ বা 26 মার্চ। তাহলে এইটাই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। এখানে তো এটা একটা ঐতিহাসিক তথ্য, এটা প্যাসেজে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা কিভাবে লিখবো অ্যান্সারটা? 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। আবার দেখো 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। তাহলে 5টি কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে গেল। 5টি কোশ্চেনের এখন আমরা আরো একবার যদি রিভিউ করি, আরো একবার আমরা যদি কিছু কথা বলতে চাই, খেয়াল করো এখানে ইজ দিয়ে আছে বাক্যটি, অর্থাৎ বাক্যের কোশ্চেনটি ছিল প্রেজেন্ট টেন্সে। এরপরে হু ডিক্লেয়ার, এখানে ভার্বের পাস্ট ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। ভার্বের পাস্ট ফর্ম থাকার কারণে তোমরা বুঝতে পারছো যে বাক্যটি সিম্পল পাস্ট টেন্স। তো স্বাভাবিকভাবেই প্রথমটির উত্তর দিতে হবে প্রেজেন্ট টেন্সে এবং পরেরটি সিম্পল পাস্টে উত্তর করতে হবে। কোশ্চেন যদি প্রেজেন্টে থাকে তাহলে উত্তরটিও প্রেজেন্টে, আর পাস্ট হলে পাস্ট এর মতো কোশ্চেনের সাথে ম্যাচিং করে পাস্টেই উত্তরটি দিতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে ভালোভাবে টেন্সের দিকেও খেয়াল করতে হবে। পরের কোশ্চেন দেখো, এখানে ডিড ব্যবহার করা হয়েছে। ডিড আছে কোন টেন্সে? সেটি হচ্ছে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট যেহেতু সিম্পল পাস্টে অ্যান্সারটা করতে হবে। তাহলে টেন্সের ভ্যারিয়েশন অনুযায়ী যখন যেই টেন্স থাকবে সেই টেন্সের উত্তর প্রদান করার চেষ্টা করতে হবে। সেই জন্য তোমাদের টেন্স সম্বন্ধেও ধারণা থাকতে হবে এবং বাক্যটিকে যথাযথভাবে গুছিয়ে লেখার চেষ্টা করতে হবে। ওকে, তারপরে নাম্বার ডি তে কোশ্চেন ছিল হোয়াইট মার্চ, এটাও সিম্পল প্রেজেন্ট। হুইচ ডে ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এটাও সিম্পল। তাহলে একটি কোশ্চেনই আমরা পাস্টে পেয়েছি। তো সেই জন্য তোমাদের টেন্সের সম্বন্ধেও ভালো ধারণা রাখতে হবে এবং কোশ্চেনের অ্যান্সারগুলো লেখার সময় যেন অ্যান্সারটি উল্টাপাল্টা বা অসংলগ্ন না হয়ে যায় সেদিকে ভালোভাবে তোমরা খেয়াল করবে। ঠিক আছে, এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে এবং টিচারের পরামর্শ নেবে। কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, সঠিকভাবে লিখতে পারছো কিনা, তোমার অ্যান্সারটি ত্রুটি পয়েন্ট হচ্ছে কিনা, এই জন্য ভালো মতো তোমরা অনুশীলনের পাশাপাশি বড়দের থেকে পরামর্শ নেবে, শিক্ষকদের থেকে পরামর্শ নেবে। ঠিক আছে, ওকে। এখন আমরা মডেল 10, এখানে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। তোমরা প্যাসেজ মডেলে দেখবে যে কোশ্চেন নাম্বার 2 থেকে আমরা এগুলো করতেছি, সলভ করতেছি। কিন্তু এখানে প্যাসেজটি আমরা দিতে পারিনি, জাস্ট আমরা অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু অ্যান্সারটি তোমাদের খুঁজে দিতে হবে নিজে থেকেই। প্যাসেজটি কিন্তু বারবার পড়তে হবে, আমি যেমনটা বলেছি। ওকে, এখন মডেল নাম্বার 10, এই 10 নম্বর মডেলের যে কোশ্চেন অ্যান্সার সেইটি আমরা সলভ করব। সেইটি তোমরা দেখো, সেটি হচ্ছে কোশ্চেন নাম্বার 8 এ আছে হোয়াট ইজ বাংলাদেশ ফুল অফ। হোয়াট ইজ বাংলাদেশ ফুল অফ, বাংলাদেশ
কিসে পরিপূর্ণ বা কোন জিনিস দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে, তো এই প্যাসেজটি তোমরা পড়লে জানবে যে বাংলাদেশ নানা রকম প্রাকৃতিক সম্পদে ভরপুর। there are a lot of natural resources in বাংলাদেশ। বাংলাদেশের যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক বৈচিত্র্য এবং বিভিন্ন ফুল ফল পাখি এই সম্বন্ধে কিছু আলোকপাত করা হয়েছে। তোমরা প্যাসেজটি ভালো করে কয়েকবার পড়ে নিবে। পড়ে নেওয়ার পর যদি প্রয়োজন মনে করো কি পয়েন্টগুলোতে দাগ দিয়ে দিবে ভালো মতো, যাতে পরবর্তী দ্বিতীয়বার বা তৃতীয়বার পড়ার সময় এটা সহজে তোমরা খুঁজে পেতে পারো বা বুঝতে পারো, এবং পুরো প্যাসেজের পরিষ্কার একটা আইডিয়া তোমার মাথায় কিন্তু দিতে হবে, অন্তরে ধারণ করতে হবে। ঠিক আছে, তো তোমরা এটা পড়ার পর এই কোশ্চেনের অ্যান্সারে চলে আসবে। তাহলে প্রথম যে কোশ্চেন সেটি হচ্ছে বলা, এখানে জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ বাংলাদেশ ফুল অফ। তাহলে আমরা প্যাসেজটি তোমরা পড়লে জানতে পারবে, বা তোমরা সেই প্রেক্ষাপট থেকে দেখবে যে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। তাহলে এখানে হোয়াট ইজ বাংলাদেশ ফুল অফ, বাংলাদেশ কিসে ভরপুর, কোন জিনিস দ্বারা ভরপুর, হোয়াট সেই জিনিসটা কি। তাহলে সেই জিনিসটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। সেই জিনিসটা হচ্ছে আমাদের ন্যাচারাল যে বিভিন্ন রকম রিসোর্স সেইগুলো। তাহলে আমরা পুরোটা লিখবো এইভাবে, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। চলে আসো বি নাম্বার কোশ্চেনে। কোশ্চেন নাম্বার বি, হুইচ কান্ট্রি ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। কোন দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখন আগের যে কোশ্চেনের অ্যান্সারটি আমরা বলেছি সেখানের সাথে এই কোশ্চেনটি যথেষ্ট মিল রয়েছে। আগের কোশ্চেনে বলা হচ্ছিল বাংলাদেশ কিসে ভরপুর, তো আমরা অ্যান্সার পেয়েছিলাম বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখন ঠিক কোশ্চেনটা ভাষাটা পরিবর্তন করে বলা হচ্ছে কোন দেশ। তো কোন দেশ সেটা তো তোমরা বুঝতেই পারছো, এখানে বাংলাদেশেরই কথা বলা হচ্ছে, বা যে ন্যাচারাল রিসোর্সে যে ফুল আছে, যে একটি দেশ যে দেশের কথা বলা হচ্ছে সেটাই আমাদের মাতৃভূমির কথা বলা হচ্ছে। তাহলে বাংলাদেশ হুইচ কান্ট্রি, দ্যাট কান্ট্রি ইজ ডেফিনেটলি বাংলাদেশ। তাহলে আমরা অ্যান্সারটি এভাবে লিখব, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোশ্চেন অ্যান্সার করার সময় একটি সেই বক্তব্যের দিকে আমার খেয়াল রাখতে হবে যে কোন জিনিসটি জানতে চাচ্ছে। এই দুটো কোশ্চেন কিন্তু সেই, কিন্তু ভাষা কিন্তু এক নয়, ভাষা এখানে ভিন্ন, কিন্তু উত্তর দুটি একই রকম হয়ে যাচ্ছে বা হতে বাধ্য হচ্ছে। তাহলে বাংলাদেশ ধন সম্পদে ভরপুর। আবার প্রথম কোশ্চেনের অ্যান্সারে পেয়েছিলাম বাংলাদেশ নামক দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। আর দ্বিতীয় কোশ্চেনে আবার একই কথা জিজ্ঞেস করা হচ্ছে কোন সে দেশ যে দেশ ধন সম্পদে ভরপুর। তাহলে বাংলাদেশ। হ্যাঁ, এখন পরবর্তী কোশ্চেনে চলে আসছে নাম্বার সি, হোয়াট আর উই প্রাউড অফ। হোয়াট আর উই প্রাউড অফ। এখন সেখানে বিভিন্ন ধন সম্পদের কথা বলার পর কিছু জিনিসের বিবরণ ছিল, সেই জিনিসগুলোর সম্বন্ধে বলা হয়েছিল, এই জিনিসগুলো সম্বন্ধে আমরা গর্বিত। উই আর প্রাউড অফ, আমরা গর্বিত সেই সব জিনিস সম্বন্ধে। তো সেই সব জিনিসের একটা তালিকা তোমরা প্যাসেজটি পড়লেই পাবে। সেই জিনিসগুলো কি কি, হোয়াট আর উই প্রাউড অফ, যে জিনিসগুলো নিয়ে আমরা গর্বিত সেই জিনিসগুলো কি কি। তো তোমরা প্যাসেজ থেকে তোমরা সেইগুলো খুঁজে বের করবে, আমরা যেমনটা পেয়েছি তোমরা খুঁজে বের করবে, এবং খুঁজে বের করতে যদি পারো তাহলে দেখবে যে সেই জিনিসগুলো হচ্ছে
সয়েল একটা আমাদের উর্বর মাটি, এটা আমাদের একটা গর্বের বিষয়। এরকম উর্বর মাটি পৃথিবীর অনেক দেশেই পাওয়া যায় না। তারপরে ফ্রুট আছে, ফ্লাওয়ার আছে। সয়েল আছে, ফ্রুট আছে, ফ্লাওয়ার আছে, বিভিন্ন ধরনের ফলমূল, তারপরে ফুল, এইসব জিনিসের কয়েকটা জিনিসের তালিকা সেখানে দেওয়া আছে। এবং শেষে পাখিরও কথা আছে, দ্যাট ইজ বার্ডস। তাহলে আমরা পুরোটা কিভাবে সাজিয়ে লিখবো? উই আর প্রাউড অফ আওয়ার সয়েল, তারপরে বনজ সম্পদ ফরেস্ট, তারপরে ফ্রুটস, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস। এইভাবে তোমরা এখানে পরপর তথ্যগুলো পেয়ে যাবে। এগুলো মুখস্থের কোনো বিষয় না, তোমরা মুখস্থের উপর জোর দেবে না, বরং তথ্যগুলো সংগ্রহ করা বা সংগ্রহ করে তুলে ধরা, তথ্যগুলো খুঁজে বের করতে পারার সামর্থ্য এইটা। আর ভাষাটি তোমার সঠিক হতে হবে, ভাষা যেন কোনোভাবে ভুল না হয়। ভুল ভাষায় যদি লেখো, ভুল ল্যাঙ্গুয়েজ যদি হয়, তাহলে কিন্তু তোমরা কোনো নাম্বারই পাবে না, অথবা নাম্বার অনেক কমে যাবে। সেই জন্য সঠিকভাবে শুদ্ধ ভাষায় ইংরেজি টেন্স ঠিক মতো সাজিয়ে তোমরা এটিকে সম্পাদন করবে, ঠিক আছে? ওকে, তারপরে কোশ্চেন নাম্বার ডি, হোয়াট ইজ দ্য কান্ট্রি গিফটেড উইথ? হোয়াট ইজ দ্য কান্ট্রি? দ্য কান্ট্রি তোমরা বুঝতেই পারছো যে বাংলাদেশের কথাই বলা হচ্ছে। দ্য কান্ট্রি ইজ বাংলাদেশ। হ্যাঁ, হোয়াট ইজ দ্য কান্ট্রি গিফটেড উইথ? তাহলে আমরা লিখবো যে দ্য কান্ট্রি ইজ গিফটেড উইথ, এই এখানে আমাদের এই দেশটিকে প্রকৃতি বা স্রষ্টা যে ন্যাচারাল রিসোর্সগুলো গিফট করেছেন, সেই গিফটের কথা। হোয়াট ইজ দ্য কান্ট্রি গিফটেড উইথ? তাহলে আমরা লিখবো দ্য কান্ট্রি ইজ গিফটেড উইথ প্লেন্টিফুল অফ ফনা, বিভিন্ন ধরনের গাছপালা, এইসব জিনিস দ্বারা আমাদের এই দেশটিকে আশীর্বাদ পুষ্ট করা হয়েছে, ব্লেসড করা হয়েছে, অথবা গিফটেড করা হয়েছে। ওকে, তাহলে এইগুলো কিন্তু আমাদের জন্য মহান গিফট প্রকৃতি থেকে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওকে, তারপরে কোশ্চেন ছিল যে বিভিন্ন ধরনের পাখি যে রয়েছে, সেই পাখির মধ্যে অন্যতম একটি ওয়ান কাইন্ড অফ বার্ড, এটা হচ্ছে বেনিবাউ। তাহলে হোয়াট ইজ বেনিবাউ? এখানে বেনিবাউর পরিচয় চাওয়া হচ্ছে। তাহলে দ্যাট ইজ এ কাইন্ড অফ বার্ড, অর্থাৎ তোমরা পুরোটি সাজিয়ে লিখবে বেনিবাউ ইজ এ কাইন্ড অফ বার্ড। এভাবে তোমরা আত্মবিশ্বাসের সাথে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। কোশ্চেনের অ্যান্সারগুলো ভালোভাবে লিখতে গেলে তোমাদের ইংরেজি ভাষার উপর ভালো দক্ষতা থাকা লাগবে, তোমাদের কনফিডেন্ট থাকা লাগবে, আর টেন্সের উপর ভালো ধারণা থাকা লাগবে, এটা তো আগেই বলেছি। সুতরাং তোমরা মনোযোগী হবে এবং বিশেষ করে তোমাদের ইংরেজি ভাষায় ভালো মতো দক্ষতা অর্জন করার জন্য দিনের পর দিন প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, ভোকাবুলারি বাড়াতে হবে, বেশি বেশি লেখা প্র্যাকটিস করতে হবে, আর প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যান্সার বা অন্যান্য বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার এগুলো সলভ করতে হবে। এবং এই ক্ষেত্রে তোমাদের টিচারের সহযোগিতা নিতে ভুল করবে না। কোথায় কি ভুল হচ্ছে, ভুলটা কেন হচ্ছে, কিভাবে এটা লিখলে বা বললে সঠিক হবে, সেটা তোমরা বারবার জেনে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় রেগুলার পড়ালেখা করতে থাকো, অলস সময় কাটিও না। যেহেতু সংকটের এই সময় তোমাদের প্রিয় শিক্ষার্থীরা, জীবন খুবই সংক্ষিপ্ত। লাইফ ইজ ভেরি শর্ট বাট ভেরি ইম্পর্টেন্ট। তুমি
এই দুনিয়াতে এসেছো, তোমার কাজটি কিন্তু সুচারুপূর্ণভাবে করতে হবে এবং নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। সার্বিকভাবে দেশ আর জাতিকে তোমার অনেক কিছু দেওয়ার বাকি আছে, তোমার নিজেরও অনেক কিছু করার বাকি আছে মানুষ আর মানবতার জন্য। বন্ধুরা, শিক্ষার্থীরা, তোমরা নিজেদের যত্ন নাও, তোমাদের লেখাপড়ার যত্ন নাও এবং কল্যাণের দিকে, ভালোর দিকে অগ্রসর হও এবং তোমরা আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে ওঠো। সবাই ভালো থাকো এবং দেশমাতৃকার সেবায় এগিয়ে আসো। তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে এই তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের মতো এই ক্লাসটি, অনলাইন এই ক্লাসটি শেষ করছি। থ্যাংকস for being with us. Thanks everybody and see you next. Allah Hafiz.